হিট এন্ড রানের ডেফিনেশনটা কি? হিট এন্ড রানের এটা একবার আমার মনে হয় আপনারা হিট এন্ড রানের ধারাটা বের করে দেখো, তার মধ্যে অমিত ভাই রাজীব রাজ্যসভার বক্তব্য বের করে নিন, মধ্যে হিট এন্ড রানের মধ্যে বলা হয়েছে হিট এন্ড রানের মধ্যে যেমন মব লিঞ্চিং আর হিট এন্ড রান, কারোর সঙ্গে শত্রুতা থাকলে তাকে মানে হিট এন্ড রান করে মেরে দিত, ऐसा বহু কেস, তারপরে কোনো কেস নেই, তার কোনো ধারাই নেই ভারতবর্ষ। হিট এন্ড রানে মেরে দিলে তো আপনি মার্ডার করেন আপনার জন্য কোনো কিছু, কারণ কি ওই জামানাতে গাড়ি চালাতো শুধু ইংরেজরা, তাদের গাড়িতে ধাক্কা খেয়ে মরে গেলে ইংরেজ থোড়ি জেলে যাবে, থাকবে না, তার জন্য এমন করেছেন, তার জন্য কোনো লই নেই, পার্সোনাল রাইভেলারির জন্য তার মধ্যে নিয়ম কারণে তার ভিডিও আনা হবে, তার অ্যাটিটিউড দেখা হবে, এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে, এমন একদম না। ইনোসেন্ট পার্সনকে কোনোদিনই করা হবে না, যে প্ল্যান মাফিক করেছে, কারণ কি অর্গানাইজড ক্রাইম, হিট এন্ড রান और বাকি তিনটা, আরেকটা হচ্ছে মব লিঞ্চিং, এই তিনটার জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না, কোনো আইন ছিল না। মব লিঞ্চিং কোনো আইন আছে? মব লিঞ্চিং মরে গেলে কেউ তার দায়িত্ব নেবে না, মার্ডার হয়ে যাক, যা খুশি তার করে। কিন্তু এখন মব লিঞ্চিং এ যদি কাউকে মার্ডার করা হয়, তো মব লিঞ্চিং এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রাবধান করে দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না। কারণ মব লিঞ্চিং ভারতবর্ষে শুরু করেছিল মাওবাদী, মব লিঞ্চিং তাদের কায়দা ছিল, তার মতো না কানুন ছিল না, তার জন্য মব লিঞ্চিং করে বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে মারার ব্যবস্থা করতো, মাওবাদী আন্দোলন, পাল্লা ডিল্লা এইসব নাম দিয়ে। আর আরেকটা যেটা সবচেয়ে সিরিয়াস, যে অর্গানাইজড ক্রাইমের জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না। অর্গানাইজড ক্রাইমের জন্য ছোট ছোট চুনোপুটি যে ধরা পড়েছে, বোম এখানে ব্লাস্টিং করে দেওয়া হয়েছে, তো কে করেছে? ও ড্রাইভার করেছে, ও রিক্সাওয়ালা করেছে, ওকে ধরে এনে এরপরে কিছু বেশি প্রমাণ পাওয়া যায় না, 6 মাসের জেল একে ছাড়তে হবে। এখন অর্গানাইজড ক্রাইমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো, তার জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এর মধ্যে নন ভ্যালুয়েবল সেকশন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে, এবং ইন্টারন্যাশনাল লকে মানে ওকে মানতে হবে, আমাদের দেশের ল হিসাবেই আমরা তাকে পিক আপ করবো, কারণ অর্গানাইজড ক্রাইম করেছে, এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে, তার ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে, সেই ইনভেস্টিগেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এবং এই যে তিনটা যে বললাম, মব লিঞ্চিং, অর্গানাইজড ক্রাইম আর হিট এন্ড গো, এই তিনটা আগে কোনো আইনই ছিল না ভারতবর্ষের মধ্যে। আমি জানি না, আমার মনে হয় আপনারা জানেন যে ভারতবর্ষে কোনো জায়গাতে একটা ল ছিল না তার মধ্যে। তো এটা তো স্বাভাবিক, এটা তো ভারতবর্ষের আম আদমির পক্ষেই ভালো হয়েছে, যে ক্রাইম কম করার জন্য। আর দ্বিতীয় বিষয় যে আমাদের ক্রাইম করার পরে কেস আমরা নেই, এফআইআর করার পর দেখি যে কোর্ট থেকে ছুটে যাওয়া ইয়ে হয় না, কনভিক্টেড হয় না, কনভিকশন রেট। এখন এই আইন চালু হওয়ার পরে কনভিকশন রেট মোটামুটি বরাবরের কাছাকাছি থাকবে কনভিকশন রেট, কারণ আপনি কোনো মতেই তাকে ম্যানিপুলেট করতে পারবেন না, সময়ের সময় আপনি ম্যানিপুলেট করে নেবেন, কোনো উপায় নেই। ফার্স্টে যা এভিডেন্স এসছে একে মানে নাড়াচাড়া করার কারোর কোনো ক্ষমতা নেই, কারণ 48 ঘন্টার মধ্যে তার সমস্ত কিছু হয়ে যায়, আপনি ম্যানিপুলেট করবেন, আপনার কাছে সময় নেই। আর 48 ঘন্টার মধ্যে যে না করতে পারে, তাহলে ওই অধিকারের উপরে কারবাই হয়ে যায়, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি তার উপরে অ্যাকশন হয়ে যায়। আর তার মধ্যে এগুলো আছে কিছু কিছু, যেমন আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি আছে, কারোর কোনো বিদেশি এজেন্সি কোনো কিছু করে দিল, এরা পাঠালো, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আগে ইয়ে করতে হবে, ওয়ারেন্ট ইস্যু করতে হবে, এই থানা থেকে ওই থানাতে, ওখানে যেহেতু ওই এরিয়ায় চলে গেলে, এগুলো করতে করতে সব জেনে যায়, আলটিমেটলি যারা ক্রাইম করে এরা পালিয়ে যায়। কিন্তু এই আইনের মধ্যে এটা আছে, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো ডাইরেক্ট গিয়ে অ্যারেস্ট করতে পারবে, তার ব্যবস্থা তার মধ্যে রয়েছে। কারণ কি, না হলে এরা সঠিকভাবে কাজ করতে পারে না, তাদেরকে বিভিন্নভাবে আইনি ঘেরা করে আটকানো হয়। কিন্তু ওভারঅল যেটা আমি বললাম, এই আইনগুলো, কানুনগুলো যে সরলীকরণ করা হয়েছে, সেটা গরিবের জন্য করা হয়েছে, আম জনতার জন্য করা হচ্ছে, এতে মানুষের লাভ।